যে আদিবাসী সমাজ, বিশেষ করে আমি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কথা বলি, আমাদের এই জীবন, আমাদের জীবিকা হচ্ছে ঝুম নির্ভর। এই ঝুম কেন্দ্রিক আমাদের এই যে পাহাড়ের যে এই সন্তানগুলো আছে, এই পাহাড় এবং বনকে ঘিরে আমাদের জীবন এবং জীবিকা। এই জীবন জীবিকা আমরা এই আদিবাসীরা আমরা বিভিন্নভাবে আমরা উদযাপন করে থাকি এবং সে আবহমান কাল থেকে আমাদের এখানে পুরুষ এবং নারী, বিশেষ করে জুমিয়া, আমাদের তেমন বৈষম্য মাপকাঠি যদি আমরা দেখি, সেই আমাদের মধ্যে তেমন বৈষম্য এবং নিপীড়নের আমরা তেমন কোনো চিত্র আমরা দেখতে পাই না। আসলে আমাদের এই সমাজের মধ্যে, যুগ্ম সমাজের মধ্যে নারীরাই সবচাইতে বেশি আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক। তারাই আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। একটা জাতির অহংকার, একটা জাতির গর্বের বিষয় তার সংস্কৃতি, তার পোশাক আশাক। এই দিকটি আমাদের নারীরা গর্বের সাথে সেটা করেছে, অথচ আমাদের আদিবাসী পুরুষরা সেটা করতে পারেনি। সেজন্য তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। আমাদের এই পার্বত্য চট্টগ্রামে শুধু নয়, সমগ্র সমতলবাসী যে আদিবাসীরা রয়েছেন তাদের মধ্যেও যে আদিবাসী ধ্যান জ্ঞান, আদিবাসী বিদ্যা, ঐতিহ্যগতভাবে যে জ্ঞান এবং বিদ্যাগুলো আমরা ধারণ করি, যে ভ্যালুসগুলো আমরা ধারণ করি, যে মূল্যবোধগুলো ধারণ করি, এই মূল্যবোধগুলো কিন্তু অত্যন্ত সমৃদ্ধ, শক্তিশালী, যেখান থেকে আমরা বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। কিন্তু আজকে এই জ্ঞান বলি, বিদ্যা বলি, এগুলো কর্পোরেট সংস্থাগুলোর চিন্তায় হয়ে যাচ্ছে। আমরা যে রাষ্ট্রের অধীনে থাকি, এর রাষ্ট্রই আমাদের পাশে দাঁড়ায় না। আজকে আমরা বলতে শুনি, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন দেশের যারা, তারা বলে যে আমরা আদিবাসীদের আমরা রক্ষা করছি, তাদের সংস্কৃতি আমরা রক্ষা করছি, তাদের উন্নয়ন করছি। প্রতিনিয়ত এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু সেই উন্নয়নের ফল আমরা কি পাচ্ছি? আজকে প্রথমে আমাদের আত্মপরিচয়ের সংকটের কথা বলি। আমাদেরকে প্রথমে বলা হয় উপজাতি, এরপরে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। কত অভিধায় যে আমাদেরকে বিশেষণে বিশেষিত করছে তার কোনো ইয়ত্তা নেই। এই পার্বত্য চট্টগ্রামে এবার আমাদের যে জনশুমারি হলো, সারা বাংলাদেশে হয়েছে, এই জনশুমারিতে আমাদের যে সংখ্যা দেখানো হয়েছে, সমগ্র পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের আদিবাসীদের যে জনসংখ্যার যে চিত্র আমরা দেখলাম, এখানে ওনাকে প্রশ্নবিদ্ধ এটা। অর্থাৎ আমাদের জনশুমারিতে এখানে যত আমরা জনগোষ্ঠী আছি, আমাদের এই সংখ্যাটা কম করে দেখানো হয়েছে। এর আগে যে জনশুমারি হয়েছে সেখানেও কম করে দেখানো হয়েছে। তাহলে যদি দেখি আজকে এই পার্বত্য অঞ্চলে যে 3 পার্বত্য জেলা জনসংখ্যা যদি ধরি, এখন প্রায় সমান সমান এবং প্রায় সমান। অর্থাৎ আমরা ক্রমান্বয়ে সংখ্যালঘুতে পরিবর্তন হচ্ছি, আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করা হচ্ছে। এটা কিন্তু ষড়যন্ত্রের অংশ। আমি বারবার বলেছি, আমি বারবার বলি, অনেক সময় আমাদেরকে অসাম্প্রদায়িক বলা হয়। কেন বলা হয়? আমরা সব সময় আমাদের সমাজে আমাদের এই আদিবাসীদের যুবদের নিয়ে কথা বলি বলে। আমরা তো অন্যায় করছি না। এই রাষ্ট্রে 16.5 কোটি মানুষ, যেখানে 50 কোটি আদিবাসী নাই। আপনারা কি এই 50 কোটি জনগোষ্ঠীকে আপনারা ভয় পান? তারা কি করবে? তারা তো তাদের অধিকার সংরক্ষণের জন্য, জীবন জীবিকার জন্য, অধিকারের জন্য তারা সংগ্রাম করছে, তারা বেঁচে থাকার আকুতি জানাচ্ছে। আপনাদের ভয় কেন? আজকে সারা বিশ্বে আদিবাসীদের, আমরা যদি জানি কানাডা, অস্ট্রেলিয়া সহ অন্যান্য যে গুলোতে আছে, আদিবাসীদের নিয়ে তারা ভাবছে।
কারণ তারা জানে আজকে বিশ্বের যে আধুনিক সভ্যতা, আধুনিক যে সংস্কৃতি করছে, এটা ওই আদিবাসীদের নিঃশ্বাস থেকে তারা এই বিশ্ব সভ্যতাকে তৈরি করেছে। তারা স্বীকার করছে, অবদান রাখছে। আমরা দেখি পাশের দেশ, 100 কোটি মানুষের দেশ ভারত, তারা কিনা অতি সম্প্রতি তাদের রাষ্ট্রের সর্বোচ্চ পদে একজন সন্তানকে তারা নির্বাচিত করেছে। আমাদের এই দেশ তারা দেখে না, আমাদের আইন প্রণেতারা আছে তারা দেখে না যে ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলোকে যদি আমরা সম্মান দিই, তাদের আত্মপরিচয়ের যদি অধিকার দিই, কি সম্মান তাদের কমবে না বাড়বে? এখন সারা বিশ্বই তো জানে বাংলাদেশের 16 কোটি মানুষের দেশে আদিবাসী 50 লক্ষ আদিবাসীও নাই। তাদের যে আচরণ, এগুলো তো অনাচারের সামিল। রাষ্ট্র অন্যায় করছে, আমরা কি প্রতিবাদ করছি? হয়তো তাদের সাথে পেরে উঠছি না। তাই বলে কি আমরা ধ্বংস হয়ে যাব? আমরা কি নিঃশেষ হয়ে যাব? রাষ্ট্র কি সেটাই চায়? আজকে আমরা যে কোনো দিকে দেখি এই আদিবাসীদের নিপীড়নের, নির্যাতনের, দমিয়ে রাখার একটা প্রবণতা আমরা দেখি। আজকে বাংলাদেশের, সারা বাংলাদেশের আমরা রাজনীতি দেখছি, প্রবল প্রতিপত্তিশালী রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারছে না। ভোটের নির্বাচন দেখি, মানবাধিকারের কথা বলি, সংবাদ পত্রিকার স্বাধীনতার কথা বলি, সব কালা কানুনগুলো, নিত্য নতুন কালা কানুনগুলো করছে, আমাদের উপরে এগুলো চাপাচ্ছে। তো সেই জন্য বলছি যে সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, এমন কর্তৃত্ববাদী হয়ে উঠেছে যে তারা এমন স্বপ্নে আছে যে এই গরিবোদয় তারা চিরস্থায়ী বন্দোবস্ত করে রেখেছে। তারা জানে না পাশের দেশ শ্রীলঙ্কায় কি ঘটছে, তারা বুঝছে না, ভাবতে চাইছে না তারা। কিন্তু এখন থেকে সারা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, কি অবস্থায় আছে আমরা তো হারে হারে টের পাচ্ছি। আমরা হয়তো সাধারণ মানুষ, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের অধিকারের ব্যাপারে, আমাদের টিকে থাকার ব্যাপারে এটা তো আমরা করবই। আজকে আমরা দেখি যে পার্বত্য অঞ্চলে পার্বত্য চুক্তি হয়েছে 2 দশকের চাইতে বেশি হচ্ছে। আঞ্চলিক পরিষদ করা হয়েছে, জেলা পরিষদগুলো করা হয়েছে। জেলা পরিষদগুলো যে নির্বাচিত প্রতিনিধি আসার কথা, এগুলো আসছে না। আজকে 2 দশকের বেশি ধরে কি বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, তারা তাদের পান্ডাদেরকে ওই জেলা পরিষদে তাদেরকে পুনর্বাসনের একটা কেন্দ্র হিসেবে তৈরি করে রেখেছে। এবার থেকে প্রচার করছে যে আমাদের উন্নয়ন, যে উন্নয়নগুলো হচ্ছে পার্বত্য চুক্তিতে স্পষ্ট আছে যে আঞ্চলিক পরিষদকে অবহিত না করে এই পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন হতে পারে না, উন্নয়ন বোর্ডের উন্নয়ন হতে পারে। আঞ্চলিক পরিষদকে অবশ্যই অবহিত করতে হবে, আঞ্চলিক পরিষদের সেখানে সায় থাকতে হবে, আঞ্চলিক পরিষদের সেখানে দায় থাকতে হবে। কিন্তু সে আঞ্চলিক পরিষদকে এখন অকার্যকর করে রাখা হয়েছে, কোনো প্রবিধান হয় নাই। সেজন্য বলি পার্বত্য চুক্তি করার আগে সরকার ভেবেছিল, কেন শ্রীলঙ্কান যারা তামিলরা তাদেরকে তো নিঃশেষ করে দেওয়া হয়েছে, কেন এ রাজা পার্শ্ব পরিবার তারা পেরেছে, তাদের ক্ষমতা ছিল, প্রভাব ছিল, শক্তি ছিল, সে শক্তির বলে তারা তামিলদের আন্দোলনকে তারা ধ্বংস করে দিয়েছে। তো সেই সময় যখন পার্বত্য চুক্তি হয়েছে, সরকার চুক্তি না করে তাহলে এই আদিবাসীদের সংগ্রামকে কেন তারা করে নাই, ধ্বংস কেন করে নাই, নিঃশেষিত কেন করে নাই, কেন তারা পার্বত্য চুক্তি করলো? করেছে এই কারণে, করতে বাধ্য হয়েছে। আর অনেকে মনে করে যে পার্বত্য চুক্তি জনসম্মতি সমিতি করেছে, না, পার্বত্য চুক্তি জনসম্মতি সমিতি করে নাই, এটা জনগণের দলিল, জনগণের সমর্থনে জনসম্মতি সমিতি। এই পার্বত্য অঞ্চলের জনসম্মতির যে আন্দোলন, এটাকে অস্বীকার করা যাবে না।